দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজকে দর্শক আপনাদের জানাবো রাজশাহী বিভাগের জেলাগুলোর খবর, আর সঙ্গে আছি আমি শরীফুল হক। সময়টা হেমন্তের মাঝামাঝি হলেও ইতিমধ্যে শীতের হিমেল হাওয়া বয়ে যাচ্ছে দেশের উত্তরের জেলা নাটোরের প্রকৃতিতে। দিনের বেলা খুব একটা ঠান্ডা না পড়লেও সন্ধ্যার পর এই হিমেল হাওয়াই বুঝিয়ে দিচ্ছে প্রকৃতিতে চলে এসেছে শীত। আর পাশাপাশি খেজুরের রস আহরণের প্রস্তুতি চলছে, আর সাথে সাথে নবান্ন এবং ধান কাটার প্রস্তুতিও চলছে বেশ জোরে সোরে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন। জীবনানন্দের বনলতা সেনের নাটোরে কুয়াশা ভেদ করে ভোরের সূর্য উঁকি দিচ্ছে বৃত্তাকার হয়ে। ভোরে ধান গাছ, মাকড়সার জাল আর ঘাসের ডগায় শিশির বিন্দু যেন আনমনে মুক্তোর মতো আলপনা আঁকে। ভোরের আলোয় চকচক করছে শিশির বিন্দু, কিছুটা কুয়াশা ছড়ানো প্রকৃতি। বিলে ফুটে থাকা শুভ্র শাপলা আর ছড়া শিউলি ফুলের গালিচা মুগ্ধতা ছড়ায়। সেই সাথে রোদের আশায় উদাসী শালিকের প্রতীক্ষা প্রকৃতিতে এক ভিন্ন মাত্রা যোগ করে। হেমন্তের মাঝামাঝিতেই শীতের পরশ ছুঁয়ে যাচ্ছে উত্তরের জেলা নাটোরের প্রকৃতিতে। দিনে কিছুটা গরম হলেও সন্ধ্যার হিমেল হাওয়ার পরশ জানান দিচ্ছে প্রকৃতিতে শীত এসে গেছে। আর এই শীতের আগমনটা কীভাবে হয় আজকে জানান দিচ্ছে। আজকে কুয়াশা ঘেরা কুয়াশাচ্ছন্ন সমগ্র দেশ। সকালবেলা হাঁটতে বেরিয়ে দেখলাম গা ভিজে যাচ্ছে, মাথার চুল ভিজে যাচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে যে শীত অতি সন্নিকটে। বিশাল দূরে কিছু দেখা যাচ্ছে না, ঘন কুয়াশা আচ্ছন্ন হয়ে পড়েছে। যদিও এখন কার্তিক মাস, এই সময় এত কুয়াশা আমরা আশা করিনি, তারপরও কুয়াশা। এ থেকে বোঝা যায় যে শীত আমাদের মাঝে চলে আসছে। শীত এসে পড়েছে। হাঁটতে লাগে দেখলাম আমার শরীরটা ভিজে গেছে, দাড়িও ভিজে গেছে, অলরেডি শীতে মাথার চুলও ভিজে গেছে। ফসলের মাথায় মাথায় শিশির কোনা বিন্দু বিন্দু পড়েছে এবং দুলকা ঘাসের মাথায় শীত বোঝা যাচ্ছে। শীতের মৌসুম শুরু হতে না হতেই খেজুরের রস আহরণের জন্য গাছেরা খেজুর গাছ প্রস্তুত করতে শুরু করেছে। শীত মৌসুমে খেজুরের রস দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। শীত যত বাড়বে খেজুরের রসের স্বাদ তত বাড়বে। আশা করা হচ্ছে এবার শীতের প্রভাব বেশি হবে, রসও বেশি হবে। এই প্রথমে একদিন নাড়ি দিছে, অল্প একটু রস পড়েছে। অন্য বছরের থেকে দেখা যাচ্ছে এবারে বেশি রস হবে। খেজুরের রস, খেজুরের গুড় দিয়ে নতুন ধানের পিঠা সবাই খাবে, আনন্দ ফুর্তি হবে। এটাই শীতের একটা ঐতিহ্য, আমরা সবাই উপভোগ করব। সবাই এই মৌসুমটাকে স্বাগত জানাই। সুস্বাদু পিঠা ও পায়েস তৈরিতে আবহমান কাল থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে খেজুরের গুড় ওতপ্রোতভাবে জড়িত। এখানকার গাছিদের দানা গুড়, পাটালি গুড় তৈরিতে ব্যাপক সুনাম থাকায় খেজুরের পাটালি গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রবি মৌসুমে সেচ কাজের একমাত্র অবলম্বন বিএমডি এর পানির পাম্প। এতদিন বিদ্যুতের উপর নির্ভর করে চললেও দীর্ঘ লোডশেডিংয়ের যন্ত্রণায় এই সেচ কাজ বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়ছে ফসলে। দর্শক, এই রাজশাহীর গোদাগাড়ী অঞ্চলের কৃষকদের মাঝে সোলার সিস্টেম এবং নেট মিটারিং যুক্ত হবার পর প্রায় 24 ঘন্টায় তারা নির্বিঘ্নে এই সেচ কাজ পরিচালনা করতে পারছেন। বিদ্যুতের উপর চাপ কমাতে 2018 সালে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ তাদের মাঠ পর্যায়ে থাকা পাম্পগুলো সোলার প্যানেলের মাধ্যমে চালানো শুরু করে। শুধু তাই নয়, সোলার প্যানেলে চালানোর পাশাপাশি এখান থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করছেন তারা। কর্তৃপক্ষ বলছেন এর ফলে অন্তত 76% বিদ্যুৎ সাশ্রয় করতে পেরেছেন তারা। জাতীয় গ্রিডেও রয়েছে তাদের অবদান। যখন কারেন্ট চলে যায় তখন সোলার এমনি চালু হয়ে যায় মোটামুটি। আবার যখন কারেন্ট চলে আসে তখন আবার কারেন্ট চালু হয়ে যায়। এখন পানির চাহিদা একবারে সীমিত, মানে নাই, মানে একদিন হয়তো 2 ঘন্টা চললো আর নাই। আর 1-1 মাস পরে তখন চাপ হবে, যেটা একদিন 24 ঘন্টায় চলবে আর কি। এটা আপনার কারেন্টেই বেশি চলে, এবং কারেন্ট যদি নাই থাকে তা আপনার 2-4 ঘন্টা যখন রোদের সূর্যটা বেশি হয় তখনকার চলে। বোরা আবাদের সময় পানিটা বেশি লাগে, এই আর 2 মাস বাদ দেয়, মানে পুষ মাস থেকে পানিটা বেশি লাগে। ভুট্টা করেন, ধরেন যে ধান করি, গম, এগুলোতে পানি বেশি লাগে।
তখন সে সময়। হ্যাঁ, মাঝে মাঝে যখন লোডশেডিং কম হয় তখন একটু পানি কম পাওয়া যায়। যখন খরা মৌসুম আসে তখন পানিটা একটু কম পাওয়া যায়। 1 ঘন্টা জমিতে মনে করেন 5 ঘন্টা 4 ঘন্টা করে পানি লাগে, কিন্তু পানি পাওয়া যায়, পানি পাওয়া যাচ্ছে এখন হয়তো হালকা। সোলার এনার্জির দিকে আমরা চেষ্টা করছি ক্রমশ যেতে, কারণ এই এলাকা জানেন যে এটা একটু রোদ বেশি এই এলাকা, বাংলাদেশের অন্য এলাকার থেকে দিনের এটা অনেক বেশি। সেই ক্ষেত্রে এখানে যদি আমরা সোলার ব্যবহার করতে পারি এবং সোলার ব্যবহারের সাথে যদি আমরা নেট মিটারিং করতে পারি, যে আমার যখন প্রয়োজন পড়ছে না তখন যে সোলার পাওয়ারটা এরা যেটা ক্রিয়েট হচ্ছে সেইটাকে আমি যদি ব্যবহার না করে এটা অন্য কিছু করে স্টোর করার নয়, কোনো স্কোপ নাই, এটা নষ্ট হবে। সেই ক্ষেত্রে যদি আমি গ্রিড লাইনের সাথে যোগ করে দিতে পারি তাহলে আমাদের সবাই মিলে হিসাব করে দেখা গেছে যে প্রায় 285 মেগাওয়াট বিদ্যুৎ এই বরেন্দ্র কর্তৃপক্ষের যে সেচ এইখান থেকে গ্রিড লাইনে দেওয়া যেতে পারে। তার মানে যেখানে অসুবিধা হচ্ছে সেইখানে এই গ্রিড লাইনে দেওয়া মানে বাংলাদেশের যে কোনো এলাকাতে এটা ব্যবহারযোগ্য। সোলার প্যানেল স্থাপন করা আছে 19 কিলোওয়াটের। এই সোলারটা থেকে যে পরিমাণ এনার্জি আসতেছে সেটা এই ইনভার্টারের মাধ্যমে আমরা এটাকে ডিসি কারেন্টকে এসি কারেন্ট করে আমরা মোটরে নিয়ে যাচ্ছি। এবং এটার মূলত হলো যে এখানে একটা নেট মিটারিং স্থাপন করা আছে, যেটা দিয়ে মেশিন চালানোর জন্য আমার 11 কিলোওয়াট দরকার। 11 কিলোওয়াটের মধ্যে সোলার যদি 11 কিলোওয়াট দিতে পারে তাহলে পুরোটাই সোলারে চলবে, আর যদি ওখানে কম উৎপাদন হয় আবহাওয়ার কারণে তাহলে বাকিটা গ্রিড থেকে আসবে। এবং এতে করে হচ্ছে কি আমাদের মোটরটা সুষ্ঠুভাবে চলছে, কোনো লো ভোল্টেজ বা কোনো ঘটনা ঘটতেছে না। আর যে পরিমাণ বিদ্যুৎটা আমরা অতিরিক্ত উৎপাদন করতেছি সেটা ন্যাশনাল গ্রিডে চলে যাচ্ছে, যেটা দিয়ে আমাদের পরবর্তীতে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে এবং আমাদের আর্থিকভাবে আমরা সাশ্রয়ী হচ্ছি। আমি যেমন গত মাসে সেপ্টেম্বর মাসে আমি গ্রিড থেকে নিছি 147 ইউনিট, আর গ্রিডে দিছি 1723 ইউনিট। এই 147, 1723, 1576 ইউনিট এখন আমি ওনাদের কাছ থেকে পাবো। ওনারা আমাদের যে লিখে দিছে যে আমরা পরবর্তীতে এটা আমাদের সাথে অ্যাডজাস্ট করবে। যদি আমরা নেট মিটারিংয়ে আওতায় এগুলোকে আনতে পারি তাহলে পরে যে সূর্যের শক্তি এবং বিদ্যুৎ শক্তি দুটো সমন্বিতভাবে আমরা যদি এটা করতে পারি তাহলে পরে এই পাম্পগুলো পূর্ণ দক্ষতায় সবসময় জন্য চলবে, দিনে এবং রাতে। আর আরেকটা বিষয় হলো যে এই যে অতিরিক্ত যে বিদ্যুৎ যেটা মৌসুমে যে আমরা যখন পাম্পটা যখন বন্ধ থাকে অথবা যত কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পুরোটা যদি আমার যখন ব্যবহৃত না হয় বাকিটুকু আমাদের গ্রিডে চলে যেতে পারে। এই সোলার এলএলপিতে একটা সুবিধা হলো যে আমরা সরাসরি সূর্যের যে আলোটা এটাকে কাজে লাগিয়ে আমরা সেচ প্রদান করে আসছি। লোডশেডিং থাকলেও আমাদের সোলারের মাধ্যমে গভীরনলকূপ পরিচালিত হচ্ছে, আবার যখন বিদ্যুৎ আসে তখন উভয় মিশ্রণের মাধ্যমেই পরিচালিত হয়। এবং যখন আবার আমাদের কোনো কারণে গভীর নলকূপ বন্ধ থাকলে সেই যে বিদ্যুৎ শক্তিটা সোলারের যে এনার্জিটা এটা সরাসরি আবার গ্রিডে সংযুক্ত হয়ে যাচ্ছে। এতে করে দেখা যায় যে প্রায় আমাদের সাশ্রয় হয় 76% ইলেকট্রিসিটি সাশ্রয় হয় এবং এতে করে সেচ খরচ আলটিমেটলি কমে আসতেছে। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত গোদাগাড়ির একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রাম এবং উঁচু ভূমি হওয়াতে এই জায়গাগুলোতে পানি সংকট সবচেয়ে বেশি। এই পানি সংকট নিরসনের জন্য রাজশাহী এবং রংপুর অঞ্চলে স্থাপিত হয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বা বিএমডিএ, যারা গভীর নলকূপের মাধ্যমে মাটির নিচ থেকে পানি তুলে কৃষককে সরবরাহ করে থাকেন। এ পুরো ব্যবস্থাটাই হয়ে থাকে বিদ্যুৎ নির্ভর। কিন্তু বিদ্যুতের উপর চাপ কমানোর জন্য খুব সম্প্রতি 2018 সালে বিএমডিএ একটি প্রকল্প চালু করে, যেখানে সোলার সিস্টেমের মাধ্যম দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করে এই পাম্পগুলো চালানোর জন্য উপযুক্ত করেছে। এখন সোলার সিস্টেমের যে নবায়নযোগ্য জ্বালানি সেটি কিন্তু সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় একটি মাধ্যম এবং খুবই জনপ্রিয় একটি সুযোগ তৈরি করেছে। ফলে বিদ্যুতের উপর চাপ কমার পাশাপাশি এই পানি উত্তোলনের কাজটি খুব সহজেই করতে পারছে বিএমডিএ। শুধু এখন অল্প পরিসরে এই কাজটি করলেও সামনের দিন এই রংপুর এবং রাজশাহী যে দুই জেলার 16টি দুই বিভাগের 16টি জেলা রয়েছে রংপুর এবং রাজশাহীর,
সেই পুরো এলাকা জুড়ে তাদের প্রায় 17,000 পাম্প রয়েছে। সেই 17,000 পাম্পের পুরো অংশটি একটি প্রকল্পের আওতায় সোলার সিস্টেমের মাধ্যমে তারা আনতে চান এবং আনতে পারবেন। এর প্রকল্পটি চালু রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখা জরুরি, এখান থেকে প্রতিনিয়ত যে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে সেই বিদ্যুতে পানি তোলার পাশাপাশি অব্যবহৃত যে বিদ্যুৎ সেটি তারা আবারও জাতীয় গ্রিডে যোগ করতে পারছেন। কিভাবে এই বিদ্যুৎটি জাতীয় গ্রিডে যোগ হচ্ছে সেটি জানাতে আমরা এসেছি এই পাম্পের কাছে। আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে সোলার প্যানেলগুলো যেখানে লাগানো আছে এখানে প্রায় 19 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এবং আমরা যদি কিছু সিস্টেম লসের কথাও ধরি সেই লস বাদ দিয়ে প্রায় 15 কিলোওয়াট বিদ্যুৎ এখানে যুক্ত হচ্ছে এই ঘরটিতে এবং সেখানে ইনভার্টারের মাধ্যমে বিদ্যুৎটি এসি থেকে ডিসি থেকে এসিতে রূপান্তরিত হচ্ছে এবং এই বিদ্যুৎটি সরাসরি 11 কিলোওয়াটের একটি যে মেশিন চলছে সেই মেশিনে চলে যাচ্ছে। পাশাপাশি 4 কিলোওয়াট কিন্তু তখনও উদ্বৃত্ত রয়েছে। এই 4 কিলোওয়াট সহ যখন মেশিন বন্ধ থাকে প্রায় 15 থেকে 16 কিলোওয়াট বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডে আবার যুক্ত হচ্ছে। এখানে যারা দায়িত্বে রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলি। পুরো প্রক্রিয়াটা একটু যদি আমাদেরকে বলতেন যে বিদ্যুৎ আপনারা কিভাবে জাতীয় গ্রিডে যুক্ত করছেন। আমরা যে বিদ্যুৎটা সোলার থেকে আসে আমরা পাম্প চালার পূর্বে যেটুকু আমাদের উৎপাদন হয় সেটুকু আমাদের গ্রিডে যোগ হয়। আর হয়তো আমাদের সোলার থেকে আসে করি অতিরিক্ত 4 কিলোওয়াট আমরা বিদ্যুতে আমরা রূপান্তরিত করি। পল্লী বিদ্যুতে যোগ হয়। পল্লী বিদ্যুতে যোগ হয়। এই থেকে আমরা যে আমরা সোলার প্যানেল থেকে আমরা একটু আপনার হয় উদ্বৃত্ত থেকে যাই। অনেক ধন্যবাদ। আমরা যদি একটু দেখাই দর্শকদের তাহলে দেখতে পাবেন যে এইখানটিতে দেখতে পাচ্ছেন যে এখন রৌদ্রোজ্জ্বল দিনে সবগুলো সোলারই কাজ করছে। এখানে 98 অ্যাম্পিয়ার এবং এখানে সারা দিনে কতখানি খরচ হচ্ছে কতখানি তৈরি করছে এই ইনভার্টারটা এই পাশ দিয়ে এখান দিয়ে আসলে বিদ্যুৎটা চলে যাচ্ছে মেশিনে, তারপরে যেটা উদ্বৃত্ত থাকছে সেটা চলে যাচ্ছে আবার গ্রিডে। এখন মেশিনটা সোলারে চলছে, ফলে এখন আমরা দেখতে পাচ্ছি হাতলটা সোলারে নামানো আছে। যখন সোলারে চলবে না রাতের বেলা তখন কিন্তু হাতলটা আবার উপরের দিকে যাওয়া এবং ওপাশে ঠিক পল্লী বিদ্যুতের যে পোল রয়েছে সেই পোলের পাশে আরেকটি মিটার রয়েছে যেটাকে বলা হচ্ছে নেট মিটারিং। এই নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎটি কিন্তু সারাদিনে উদ্বৃত্ত যেটি থাকছে সেটি আমরা জাতীয় গ্রিডে যোগ হতে দেখছি এবং তাদের কাগজপত্র যেটি বলছে যে প্রত্যেক মাসে যে পরিমাণ বিদ্যুৎ এখানে লাগে তার চেয়ে কয়েকশো গুণ বেশি বিদ্যুৎ তারা জাতীয় গ্রিডে যোগ করতে পারছেন এবং কর্তৃপক্ষ বলছে পুরো প্রকল্পের যত মেশিন আছে অন্তত 17,000 এই মেশিনগুলো যদি এই ধরনের সোলার প্যানেলের মাধ্যমে যুক্ত করা যায় তাহলে অন্তত 350 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা যোগ করতে পারবেন। ফলে একটা বড় অংশ বিদ্যুৎ কিন্তু তারা জাতীয় গ্রিডে দিতে পাচ্ছেন এবং বাংলাদেশের যে বিদ্যুৎ চাহিদা সেই চাহিদার বড় অংশই তারা পূরণ করতে পারবেন বলে আশা করছেন। তো রাজশাহীর গোদাগাড়ির প্রত্যন্ত গ্রাম থেকে কিভাবে আসলে বিদ্যুতের সমন্বিত ব্যবহারের মাধ্যমে সেচ পাম্প চালিয়ে আবার বিদ্যুৎ উদ্বৃত্ত যেটি রয়েছে সেটি জাতীয় গ্রিডে যোগ করছে সেই পুরো প্রকল্পটি এবং বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছিলাম আমি আবরার শাহীর। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনা মসজিদের কথা নিশ্চয়ই অনেকেই জানেন। এই মসজিদের পাশের যে সড়কটি রয়েছে এইটি দিয়ে প্রতিদিন 500-রও বেশি যানবাহন চলাফেরা করে আর প্রত্যেকটি বাহনের ওজন থাকে 8 থেকে 40 টনের মতো। এত ভারী যানবাহন চলাচলের ফলে দুই পাশের ভবনগুলো কম্পন সৃষ্টি হয় আর মাঝে মাঝেই দুলতে থাকে ঐতিহ্যের স্মারক এই ছোট সোনা মসজিদ। ঐতিহ্যের স্মারক চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ। সুলতানি আমলের শিল্পকর্মখচিত স্থাপনাটি জুড়ে দেখা দিয়েছে অসংখ্য ফাটল, আলগা হয়ে গেছে পাথরের গাঁথুনি, চির ধরেছে মূল দেয়াল থেকে মিনার পর্যন্ত, বাদ যায়নি গম্বুজও। স্থাপনাটির পাশেই চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন 8 থেকে 40 টনেরও বেশি পণ্য নিয়ে 500-রও বেশি ভারী যান চলাচল করে। এ সময় দুই পাশের ভবনগুলোতে সৃষ্টি হয় কম্পন।
যখন স্থলবন্দর থেকে ভারী কিছু যানবাহন আমাদের এই সোনা মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেখানে যখন চলাচল করে তখন মূলত একটা কম্পন অনুভূত হয়। তো ওই কম্পনের ফলে একটা আমার মনে হয় যে ওইটা একটা মেন কারণ এই ফাটলগুলো ধরার। এবং আমার মনে হয় যে যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন তাদের উচিত দেশের একটা ঐতিহ্যকে রক্ষা করার জন্য যতটুকু যা করা দরকার আমার মনে হয় করা উচিত। এই সোনা মসজিদ ওদের ভবিষ্যতে থাকবে কি না এটার জন্য খুবই আমরা মর্মাহত। এর কারণটাই হচ্ছে একমাত্র এই রাস্তা কম্পন। বাংলাদেশের পর্যটন শিল্পটা খুবই হুমকির মুখে। আমরা গভর্নমেন্টের সকল সেক্টরে আমাদেরকে অনেক সুন্দরভাবে পর্যবেক্ষণ করা হয়, কিন্তু পর্যটন শিল্পে আমাদের দিক নির্দেশনা যেটা দেওয়া হয় সেটা আসলে এভাবে দেখা হয় না, দেখার খুবই অভাব। আর এই সোনা মসজিদটা যে আমরা দেখেন খুলনা থেকে ঘুরতে আসছি, তো সোনা মসজিদটার যে ইতিহাস জেনে এখানে আসছি, কিন্তু আসার পরে দেখলাম যে সোনা মসজিদ কেন্দ্রিক সরকারের কোনো পদক্ষেপ নেই। এই পর্যন্ত আমরা মাপযোগই দেখেছি শুধু, কিন্তু এই রাস্তার এখন পর্যন্ত শুনছি যে নাকি এটার ওই মাপযোগ করে ওনারা রিপোর্টও দিয়েছেন, কিন্তু রিপোর্ট দেওয়ার পরে এটার অর্ডার এখন পর্যন্ত কই বেরিয়ে আসেনি, আমরা শুনতে পাইনি। যদি এইভাবে চলতে থাকে তাহলে এটা খুব অতি শীঘ্রই হয়তো ধ্বংস হয়ে যেতে পারে। সোনা মসজিদের সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে 2009 সালে বাইপাস সড়ক নির্মাণের প্রকল্প প্রস্তাব করে প্রত্নতত্ত্ব বিভাগ। 2013 সালে পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির সভাও বসে, কিন্তু গত 11 বছরেও বাস্তবায়ন হয়নি গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি। প্রত্নতত্ত্ব বিভাগ 2009 সালে এই ভারী যানবাহন রোধ করার জন্য বাইপাস প্রসার করার জন্য একটা প্রস্তাবনা দেয় সংশ্লিষ্ট দপ্তরের গণপূর্ত এবং সড়ক বিভাগের। সেই প্রেক্ষিতে 2013 সালে আবার পরিকল্পনা কমিশন গণপূর্তের সাথে আবার পরিকল্পনা করে, কিন্তু সেটাও আমাদের এই পর্যন্ত কোনো হয় নাই কাজটা। আমাদের ঐতিহাসিক সোনা মসজিদ রক্ষার্থে অতি শীঘ্রই বাইপাস মহাসড়ক করা অতি জরুরি। কর্তৃপক্ষ বলছে এতদিন অর্থ ছাড় না পাওয়ায় কাজটি করা সম্ভব হয়নি। তবে চলতি বছর প্রকল্পটি একনেকে পাশ হয়েছে, দ্রুতই শুরু হবে কাজ। এটা আসলে প্রশাসনের যেই দায়িত্ব, প্রশাসন এটি সঠিক জায়গায় এটি অবহত করেছে। সেটি হচ্ছে যে এই সোনা মসজিদকে কেন্দ্র করে এর সামনে কম্পন রোধক একটি রাস্তার ডিজাইন ড্রয়িং সব কিছুই অলরেডি মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে এবং এটি ডিপিপির অপেক্ষায় আছে। ডিপিপি পাস হওয়া মাত্রই এটি আসলে কার্যক্রম শুরু হবে। তো সোনা মসজিদ আসলে এই সড়কের পাশেই অবস্থিত। সোনা মসজিদ অংশে যেহেতু কম্পনের কারণে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম একটা অবজারভেশন আমাদের প্রত্নতত্ত্ব দপ্তর থেকেও দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে রুয়েটের বিশেষজ্ঞ দল সহ ডিপিপি প্রস্তুতের সময় আমাদের একটা ভিজিট হয় এবং তারা কিছু সুপারিশ করেন। সেই সুপারিশের প্রেক্ষিতে যাতে কম্পনটা মাটিতে ছড়িয়ে না যায় বা শব্দটা যাতে ক্ষতিগ্রস্ত স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেজন্য আমরা 3টা মেজার এখানে আসলে নিয়েছি। একনেকে পাশ হয়েছে প্রকল্পটি গত 27/3/2024 তারিখের একনেকে পাশ হয় এবং তার প্রেক্ষিতে গত মে মাসে এটার জিও হয়। আর সম্প্রতি পিডি নিয়োগ হয়েছে এবং এটা টেন্ডার প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে। টেন্ডার হলে তারপরে আমরা এটা কাজ শুরু করতে পারবো। ঐতিহাসিক ছোট সোনা মসজিদটির বয়স প্রায় 550 বছর। দেশীয় দর্শনার্থীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন মসজিদটি এক নজর দেখতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সিরাজগঞ্জে গোখাদ্য হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে সাইলেজ খাবার, যাতে করে দানাদার খাবারের ওপর চাপ অনেকটাই কমেছে। এই খাবার খাওয়ানোর ফলে দুধ এবং মাংস দুটোই বেশি হওয়ায় লাভবান হচ্ছেন খামারিরা। আর এই সাইলেজ খাবার প্রাণীর জন্য বেশ স্বাস্থ্যকর বলেও জানালেন প্রাণী বিশেষজ্ঞরা। সবুজ ঘাস কাটা হচ্ছে মেশিনে, তারপর বায়ুশূন্য অবস্থায় রেখে বিশেষ পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় সাইলেজ। বর্ষায় সবুজ ঘাসের বিকল্প হিসেবে বেশ জনপ্রিয় এই গোখাদ্য। দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গোখামার রয়েছে প্রায় 30,000। বিস্তীর্ণ চারণভূমির ঘাসই গবাদি পশুর প্রধান খাবার। তবে বর্ষায় গোচারণভূমি পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দেয় খাবার সংকট। ভুসি কিংবা ফিড জাতীয় খাবারে খরচ অনেক বেশি, পাশাপাশি কমে যায় দুধ উৎপাদনও। সাইলেজ তৈরিতে তুলনামূলক কম খরচ ও উপকারী হওয়ায় এর দিকে ঝুঁকছেন শাহজাদপুরবাসী। গবাদি পশুর রোগবালাই কম হওয়ায় পাশাপাশি দুধ ও মাংস বেশি হওয়ায় লাভবান হচ্ছে খামারিরা।
গবাদি প্রাণীর এখন একটা জনপ্রিয় একটা খাবার সাইলেজ। সাইলেজ থেকে আমরা দুধও বেশি পাচ্ছি, মাংস বেশি পাচ্ছি। সেখানে আপনার খাওয়ার এবং ভুসি থেকে আমরা বা ফিডের থেকে যে আমরা খাদ্য খরচটা হতো, সাইলেজ থেকে আমাদের সে খরচটাও কমে গেছে। এতে আমাদের খামারিগুলো লাভবান হচ্ছে। খাবার হিসাবে আমরা সাইলেজকে প্রাধান্য দিচ্ছি বেশি, কারণ আগে খড় খাওয়াইতাম, ফিড খাওয়াইতাম, সেগুলোর মূল্য তালিকা হিসেবে আমাদের সাইলেজটা অনেকটা সাশ্রয় হচ্ছে এবং সাশ্রয় হচ্ছে এই উদ্দেশ্যেই। তারপর গরুর মানও ভালো হচ্ছে, তারপর গাভী গরুকে খাওয়াইলে মোটামুটি দুধ বেশি হচ্ছে, ষাঁড় গরুকে খাওয়াইলে মাংস বৃদ্ধি হচ্ছে। সাইলেজ 2013 সাল থেকে উৎপাদন হয়েছে, কিন্তু আমাদের সাজাদপুরে এটার কোনো প্রচার ছিল না। আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসার এসে আমাদের সাইলেজ খাওয়ানো শিখানোছে। সে মোটামুটিভাবে আমরা যে খাওয়ানোর পরে প্রচুর পরিমাণ রেজাল্ট পাচ্ছি। ষাঁড় গরু মাংস বৃদ্ধি হচ্ছে, গাভী গরু দুধ বৃদ্ধি হচ্ছে এবং সাইলেজ সংরক্ষণ করা যায় দীর্ঘদিন। সাইলেজ সাধারণত আমরা যে আগে খেয়ার ভুসি বা ফিড খাওয়ানোর পরিবর্তে সাইলেজ খাওয়াচ্ছি। এখন এতে আমাদের খরচ কম এবং রেজাল্ট ভালো। আমরা সব কিছুতে খামারি প্রত্যেক বছর যে পরিমাণ খরচ হতো, এখন অনেক খরচ কমে গেছে। দুধের জন্য বিখ্যাত শাহজাদপুর উপজেলা যে মাংসের জন্য বিখ্যাত, এখানে প্রায় 4 লক্ষ গবাদি প্রাণী লালন পালন হয়ে থাকে। এর মধ্যে প্রায় 30,000 খামারি রয়েছে যারা ষাঁড় গরু এবং গাভী গরু লালন পালন করে থাকে। তো বর্তমানে একটি মিরাক্কেল প্রযুক্তি হলো যে সাইলেজ প্রযুক্তি। যে ব্যক্তি সাইলেজ খাওয়ায়, যে তার খামারের খরচ মানে দুধ উৎপাদন এবং মাংসের উৎপাদন খরচ তার 100-র মধ্যে 50% কমে আসে। এমনকি 1 কেজি ভুসিতে 12 থেকে 16 ভাগ প্রোটিন থাকে, আর 1 কেজি সাইলেজে 9 থেকে 11 ভাগ প্রোটিন থাকে। তাহলে যদি কেউ 2 কেজি সাইলেজ খাওয়ায়, তাহলে 1 কেজি ভুসির চেয়ে বেশি পরিমাণে প্রোটিন গরু পাবে। আর 1 কেজি ভুসির দাম পড়ে 55 থেকে 60 টাকা, আর 2 কেজি সাইলেজের দাম পড়ে 25 থেকে 30 টাকা। তাহলে এখানে 30 টাকা খামারি সেভ হইতেছে। আর এজন্য এখানে খামারিরা যেন সাইলেজ খাওয়ায়, এজন্য আমরা খামারিদেরকে উৎসাহ দিতেছি, এমনকি বিনামূল্যে সাইলেজ সরবরাহ করছি যেন তারা উৎসাহ পায়। আর বন্যার সময় দেখা যায় যে আমাদের বাথানগুলিতে যে দুধ যে বাথানে 5 কেন দুধ হইতো, ওখানে 2.5 কেনে দুধ চলে আসে। কিন্তু যারা সাইলেজ খাওয়াচ্ছে দেখা যাচ্ছে যে 5 কেন যা দুধ আগে ছিল, বন্যার সময় তার 5 কেন দুধ হচ্ছে। তো এই প্রযুক্তিটি যদি এখন আমরা মানে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি খামারিদের মধ্যে, তাহলে সারা দেশের মধ্যেই দুধ এবং মাংস উৎপাদনের খরচের ক্ষেত্রে আমূল একটি সাশ্রয় করা সম্ভব হবে। শাহজাদপুরে প্রতিদিন উৎপাদন হয় 5 লাখ লিটার দুধ, যার বাজার দর প্রায় 3 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আগে শখের বশেই বগুড়ার কৃষকরা পানি ফল চাষ করতেন। এই পানি ফল বেশ সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ায় ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়ে এবং বাণিজ্যিকভাবে চাষ করার ফলে কৃষকরা লাভবানও হচ্ছেন। বগুড়ার কৃষকরা ইতিমধ্যে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন এই পানি ফলের। বগুড়ার জলাশয় আর খাল বিলে এখন শোভা পাচ্ছে এই পানি ফল। বছরের অধিকাংশ সময় পানি জমে থাকায় এসব জমিতে কোনো ফসল চাষ হতো না। গেল কয়েক বছর ধরে বগুড়ার এসব নিচু জমিতে মৌসুমি ফসল হিসেবে পানি ফল আবাদ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। স্থির বা ধীর প্রবাহমান স্রোতের পানিতে পানি ফল জন্মে। ফল দেখতে অনেকটা 3 কোণার মতো বলে বগুড়ার মানুষ একে সিঙ্গারা নামে ডাকে। চাষের খরচ ও পরিশ্রম দুটি কম হওয়ায় নিচু জমির পাশাপাশি অনেক খাল বিল জলাশয় জুড়েই এখন চাষ হচ্ছে পানি ফল। এই ফসল চাষে কোনো রাসায়নিক সারের প্রয়োজন হয় না। পরিচর্যা ও বালাইনাশক ছাড়া তেমন একটা খরচ নাই। বিঘা প্রতি 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘায় 15 থেকে 20 মণ ফল হচ্ছে। প্রতি মণ 700 থেকে 900 টাকা দরে কেনা বেচা হয়ে থাকে। তবে মৌসুমের শুরুতে দাম ভালো পাওয়া যায়। অল্প পুঁজি ব্যয় করে বেশি লাভ হওয়ায় দিন দিন পানি ফল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। বিঘাটা এমনি পড়ে থাকিচ্ছিল, খালি শুধু ইরির ফসল হয়, তাই আমরা ইরি করে এই সিঙ্গারাটা লাগাই, তাছাড়া অন্য কোনো আবাদ হয় না। এই 8-10 বছর হলে আমরা এই সিঙ্গারা লাগাই। এইটা আপনার গাছই লাগানো লাগে, আর আপনি সিঙ্গারার থেকে আর আপনি চারা তৈরি করা লাগে। চারা তৈরি করতে অনেক সময় লাগে, আপনি 6 থেকে 7 মাস 8 মাস এরকম সময় লাগবে।
তারপরে আস্তে আস্তে বিছে গেলে পরে এখান থেকে কাটে কাটে আস্তে আস্তে আপনি আমরা নিয়ে এসে জমিতে লাগাই, রোপণ করি। যেরকম ধান লাগাই ওরকমভাবে পায়ে ধরে লাগান লাগে, 5 হাত 6 হাত পর পর। ওষুধপাতি দেওয়া লাগে, লিডেন লাগে, ঘাস হয়, ঘাস জাম হয়ে থাকে বিল এলে, সেলে সাফ করা লাগে। 6 মাস মনে করেন যে ব্যাগার দেওয়া লাগে, আর 6 মাস 2 মাস মনে করেন যে মাছ ধরা লাগে। আর্থিক অবস্থা মনে করেন তখন ভালো ছিল, মধ্যখান থেকে খারাপ ছিল। কৃষক পয়সা করে সব খরচ করা লাগছে, এটি করে একটু কষ্ট ছিল। এখন আমাদের মাল বিক্রি হচ্ছে, পয়সা হচ্ছে, টাকা হচ্ছে, এবং সংসার ভালোভাবে চলিচ্ছে, কেশো কেশো থাকিচ্ছে। সপ্তাহের প্রতিদিনই কাকডাকা ভোরে পানিফল বিক্রির জন্য কৃষকরা আসেন বগুড়া শহরের চালোপাড়া চাষি বাজারে। সাত সকালে চাষি আর ব্যাপারীদের আনাগোনায় সরগরম থাকে এই বাজার। ভোরের লাল সূর্যের আভা মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কেনাবেচা শেষ হয় এখানে। প্রতিদিন গড়ে 150 মণ পানিফলের কেনাবেচা হয় চাষি বাজারে। জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাগুলোতেও বিক্রি করা হচ্ছে এ ফল। মিঠে পুকুরে বিক্রি করি, সরি বেড়েতে বিক্রি করি, আপনার ওই বলদি পুকুর, রানী পুকুর, সরান, বালগুয়ে, ভেন্নাবাড়ি, পীরের হাট, বিভিন্ন জায়গায় বিক্রি করি। আমরা যাই কলোনি বেশি, বোনানি বেশি, 9 মাইল বেশি, আমরা বিভিন্ন হাটে বিক্রি করি। কৃষিবিদরা বলছেন পুষ্টিতে ভরপুর পানিফলে খাদ্য শক্তি আছে 65 কিলোক্যালোরি। এটির ঔষধি গুণও অনেক। শরীর থেকে টক্সিন দূর করতে দারুণ কাজ দেয় এই ফল। তাছাড়া শরীর ঠান্ডা করার পাশাপাশি বমিভাব ও হজমের সমস্যা দূর করতে পানিফলের জুড়ি নাই। পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণেও ভালো কাজ করে এটি। একই সাথে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পানিফলের আবাদ বৃদ্ধিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পানিফল যে আবাদ করছেন আমাদের যেসব চাষি ভাইরা, আমরা যদি তাদেরকে আমরা উপযুক্ত প্রশিক্ষণ দিতে পারি, এবং আপনি জানেন যে এটি কিন্তু একটা ভালো, এখানে কোনো রোগ পোকামাকড়, কোনো বাড়তি সারের এ ধরনের কোনো কার্যক্রম, কোনো পরিচর্যা গ্রহণ করতে হয় না। তো আমরা যদি তাদেরকে এভাবে আরও উৎসাহ দিতে পারি যে কোনো জমি পতিত না রেখে সেটি পানিফল চাষাবাদের আওতায় নিয়ে আসা, তাহলে এই একটা সুন্দর, একটা সুস্বাদু, একটা উপকারী ফল সেটি কিন্তু আমাদের মানুষের মাঝে সরবরাহ দেওয়া সম্ভব হবে। চলতি বছরে বগুড়ায় 41 হেক্টর জমিতে পানিফল চাষ হয়েছে, যা থেকে 1230 মেট্রিক টন ফল উৎপাদন হবে। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। চা কেউ পান করেন স্বাদ মেটাতে, কেউ বা আবার ক্লান্তি মেটাতে। আড্ডা কিংবা ঘুম ভাঙা ভোরে 1 কাপ চা আপনার হৃদয়কে অবশ্যই প্রশান্ত করবে। আর সেটি যদি হয় মালাই চা, তাহলে তো কোনো কথাই নেই। দর্শক, পাবনার সুমন পারভেজের মালাই চায়ের দোকান ধীরে ধীরে পুরো পাবনা জেলা জুড়ে বিখ্যাত হয়ে উঠেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই নানা ধরনের মানুষ আসছেন এই মালাই চা কেমন সেটি চেখে নিতে। চা পান করতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে কিছু এলাকার চা ব্যবসায়ীদের আলাদা বৈশিষ্ট্যের কারণেই অনেকের কাছেই প্রিয় হয়ে উঠেছে এই চা। তবে সেই চা যদি হয় খাঁটি দুধের, তাহলে তো কোনো কথাই নেই। এই যেমন পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর এলাকার সুমন পারভেজের মালাই চা, যে চা এখন সবার মুখে মুখে। দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন সুমন পারভেজের মালাই চা খাওয়ার জন্য। আমরা জানার চেষ্টা করব আজকে এই মালাই চার বৈশিষ্ট্য। চা অনেক সুন্দর, কিন্তু এখানে অনেক ভিড়। প্রায় আধা ঘন্টা পরে সিরিয়াল থাকার পরে এই চাটা আর কি পেলাম, তো আর কি খুব মজা চা। ও যখন শুরু করে এই মালাই চাটা, তখন দেখতেছি অনেক পুরা পাবনা জেলা তথা নাটোর জেলার থেকেও এখানে অনেক লোক, ভোজন বিলাসী লোক আসে এই সুমনের মালাই চা খেতে। তাতে আমরা এলাকাবাসী আমরা মনে করি যে সুমনের কারণেই আসলে এই মথুরাপুরের পরিচিতিটা এত ব্যাপকভাবে সবাই জানছে। চাটমোহরের এই মালাই চা সুখ্যাতি চাটমোহর থেকে এখন পুরো পাবনা জেলা এমনকি দেশ জুড়ে সুনাম বা সুখ্যাতি ছড়িয়ে পড়ছে। এটা স্বাদ একটু অন্যান্য চায়ের থেকে বা আমরা গতানুগতিক যে স্বাদ খুঁজি তার থেকে একটু ব্যতিক্রম এবং ঘরোয়া পরিবেশ, গ্রামের ভিতরে এমন এই কর্মব্যস্ত জীবনে মানুষ একটু ভিন্নতার খোঁজেই আসলে ছুটে আসে এই মথুরাপুরে একটু এই মালাই চায়ের স্বাদ নেওয়ার জন্য।
চাটমোহর উপজেলার মথুরাপুর এলাকার দুধ চায়ের সুনাম কিন্তু অনেক দিন ধরেই, আর এর মাঝেই আলাদা বৈশিষ্ট্যে সুনাম কুড়িয়েছে সুমন পারভেজের মালাই চা, যেখানে প্রতিদিন বলা যায় সকাল থেকে রাত পর্যন্ত এই মালা চায়ের বেচাকেনা চলে এবং এখানে দূর দূরান্ত থেকে প্রতিদিনই আসেন অসংখ্য মানুষ। চা প্রেমীদের ভিড় বাড়তে থাকে বেলা গড়ার সাথে সাথেই, আর সন্ধ্যা নামার পরেই যেন এখানে অনেক মানুষের ভিড় জমে যায়। সুমন পারভেজের মালাই চা খেয়ে আসলে কতটুকু তৃপ্ত এখানকার চা প্রেমীরা? এই দোকানের চা অনেক ফেমাস, এই জন্য আমরা 1 বছর আগে আসছিলাম, তাই আবার এখানে আসলাম। জি জি, আমরা ঢাকা থেকে আসছি এমনি। জি, আরেকজন আছেন, আমরা একটু জানার চেষ্টা করি তার কাছে যে আসলে চাটা তাদের এখানে আসাটা কেন। আসলে আমি নিয়ে 3 বার আসছি, ঢাকা থেকে আসছি। আসলে জোনাইলে আমার শ্বশুর বাড়ি, তো ওইটা থেকে অনেক দূরে, তারপর ওই চাটা খাওয়ার জন্য এখানে আসা হয়। মানে এই চায়ের সাথে অন্য কোনো চা আসলে মিলানো যাবে না, এটা একদমই অন্যরকম ইউনিক টেস্ট। ফেসবুকে বা ইউটিউবে অনেক আগেই সুমনের দোকানটা দেখেছি, বাট এটা যে চাটমোহরে সেটা এক্স্যাক্টলি জানতাম না। আমার ভাই আমাকে আজকে নিয়ে আসলো, নিয়ে আসার পর দেখলাম যে আপনারাও আসছেন। তো আশা করতেছি যেভাবে লোকজন দেখা যাচ্ছে সমাগম এবং যে লোকজনের যে রিভিউ নিলেন ওগুলো আমি শুনেছি, তো মনে হচ্ছে যে চাটা নিশ্চয়ই স্পেশাল কিছু আছে। সুমনের মালাই চাটা ভালো লাগে। সবাই প্রথমে কিউরিসিটি ছিল যে ওখানে সবাই খেতে আসে, আমরাও একদিন খেতে আসব। এর আগে আসছিলাম, ভালো লাগছে এবং বেশ ভালো লাগছে। তারপর থেকে আসা, এই শুরু করছি আসা। গেস্ট আসলে এরা আমার মেয়েরা, তো ওদের নিয়ে আসছি। এখানকার চা অনেক মজা, আমরা এসে জায়গা পাইনি, তারপরে দাঁড়ায় আসি, অপেক্ষা করছি যে কখন আমাদের চা দিবে। তো আমি আমার কলিগ এবং বড় ভাই মনির ভাইয়ের বাসায় আসি। বাসায় আসার পরে মনির ভাই বললো ওনাদের একটা বিখ্যাত চায়ের দোকান আছে, সুমনের চায়ের দোকান। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে, বলো যে আপনারা আসতে পারেন। যদিও আমাদের কষ্ট হয়েছে আসতে, তারপরে আমরা এখানে এসে মোটামুটি ভালো লাগছে। অনেক লোকজন দেখতে পাচ্ছি, পরিবেশটা অনেক সুন্দর। আশা করি চাও ভালো হবে ইনশাল্লাহ। এখানে প্রতিদিন বিকালে একরকম মেলার মতো বসে যায়, তার চা খাওয়ার জন্য অনেকে দাঁড়ায় অপেক্ষা করে এবং অনেকে আছে যে একবার এখান থেকে চা খেয়ে যাওয়ার পরে বন্ধুবান্ধবকে সাথে নিয়ে আবারও আসে। অর্থাৎ চাটমোহরে এখন চা বলতে সুমনের মালাই চা একটা সমর্থক শব্দ হয়ে গেছে। সুমন পারভেজ প্রতিদিন 3 থেকে 3.5 মণ দুধের মালাই চা বিক্রি করেন। সরকারি ছুটির দিনগুলোতে সেটি বেড়ে দাঁড়ায় 4 থেকে 4.5 মণ। আর প্রতি মাসে খরচ বাদে তার প্রায় নিট লাভ থাকে 50,000 টাকা। আমরা একটু সুমন পারভেজের সঙ্গেই কথা বলবো, জানার চেষ্টা করব কিভাবে তৈরি করেন সেই মালাই চা। একটু বলবেন আমাদের যে আসলে এই যে মালাই চা আসলে কোথা থেকে শিখলেন, কিভাবে শুরু করলেন? প্রথমত আমি শুরু করছি আমার বাবার কাছ থেকে। বাবা দীর্ঘ 40-50 বছর ধরে ব্যবসা করতো, তো বাবার সুবাদে আমি বাবার সাথে দোকানে যাইতাম। তো আস্তে আস্তে বাবার কাছ থেকে আমি শিখছি। তো এরপরে যে আমার এক যুগ পেরিয়ে গেছে আমার চায়ের ব্যবসাতে। তো এই যে 3-4 মণ দুধ সেল করে আমার মান্থলি 40-50 হাজার টাকা ইনকাম থাকে। তো কিভাবে তৈরি করেন এই চাটা? এটা মূলত আমি দুধ দিয়ে তৈরি করি, শুধুমাত্র দুধ, চিনি আর পাতি, চা পাতা যেটা ব্যবহার করা হয়। আর এর সাথে সাদা ফলটা একটু ইউজ করা হয়। আর এক্সট্রা ডেকোরেশনের জন্য, মালাই চার এক্সট্রা ডেকোরেশনের জন্য কফি, গুঁড়া দুধ, হরলিক্স, এটা আদারওয়াইজ আর কিছু আমি ব্যবহার করি না। আর এগুলোর দাম কোনটা কেমন? আর আমি দুধ চাটা 20 টাকা করে সেল করি, আর মালাই চা 40 টাকা করে। এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আমি আমার দোকানটা ডেভেলপ করে আমি সামনের দিকে আমি যতটুকু পারি আমি করব। মানে আমার চিন্তা ভাবনা অন্যরকম নাই। ব্যবসাটা ভালোবাসা তো আছেই, আমি মানুষকে সেবা দিয়ে যাব, এটাই। সুমন পারভেজের মালাই চার সুনাম এখন সবার মুখে মুখে। তো তার সেই স্বপ্নযাত্রা আরও এগিয়ে যাক সামনে, এমনটাই প্রত্যাশা সবার। শাহিন রহমান, চ্যানেল 24, পাবনা। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ আর ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আবারও হাজির হয়ে যাব একই সময়ে।